আইএনটিআই এর প্রার্থী ঘোষণা। আইএনটিআই এর প্রার্থী ভি সুদর্শন রেড্ডি, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ভি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি সুদর্শন রেড্ডি, ভারতের প্রথম লোকায়ুক্ত ভি সুদর্শন রেড্ডি। This vice presidential contest, it is not just a battle, it is an ideological battle, and all the opposition party agreed on this. That's why we are contesting unitedly. The opposition parties have nominated Sri B. Sudarshan Reddy Garu as their joint candidate since he reflects fully and values that saved our country's freedom movement, and therefore our collective and determined resolve to fight this election. সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠক, সাংগঠনিক জেলা বারাসাত তমলুক নিয়ে বৈঠক। বারাসাত লোকসভা আসনে জয়ী তৃণমূল, বারাসাতের পুরো ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ। এই বৈঠকের মূল বিষয় কি আলোচনা জানবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, বারাসাত সাংগঠনিক জেলার মধ্যে একাধিক নেতা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের মুখ হিসাবে পরিচিত। বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া গিয়েছে সাংগঠনিক জেলার মধ্যে থাকা একাধিক নেতা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন সময় প্রকাশ্যে চলে আসে এবং তা নিয়ে বিস্তর সমস্যার মধ্যেও পড়তে হয়। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের শাসক দলের অন্দরের যেটা খবর, তারা চাইছে না কোনো ধরনের কোনো দূরত্ব বজায় থাকুক। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারাসাত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকের ক্ষেত্রে যেমন কর্মসূচি স্থির করে দেওয়া হচ্ছে, ঠিক পাশাপাশি ভাবে সংগঠন কিভাবে কাজ করবে তাও নির্দিষ্ট করে দেওয়া। তবে মূলত কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে নিয়ে আরো বেশি করে প্রচারে যাওয়া এবং রাজ্যের কত টাকা কেন্দ্র বকেয়া রেখেছে এবং রাজ্য কাজ করছে সেই বিষয় যাতে মানুষের কাছে নেতারা তুলে ধরেন সেই সংক্রান্ত বার্তাও এই বৈঠকে দেওয়া হয়েছে। ওকে। নিউজ ফ্ল্যাশ। অত্যাচার দেরাদুনে, অবসরপ্রাপ্ত জওয়ানের স্ত্রী তার মেয়েকে অত্যাচার, আক্রান্তের জমি হাতাতে চক্রান্ত জমি মাফিয়ার। সিসি ক্যামেরা ফুটেজে আপনারা বুঝতে পারবেন যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ, অবসরপ্রাপ্ত জওয়ানের স্ত্রী মেয়েকে পুলিশের মার। দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুনের ছবি দেখাচ্ছি আপনাদের। সিসি ক্যামেরা ফুটেজ দেখতেই পাচ্ছেন, জওয়ানের স্ত্রী এবং মেয়েকে মার। আক্রান্তের জমি হাতাতে চক্রান্ত জমি মাফিয়ার। থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগ, সেনাকর্মীর স্ত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত সেনাকর্মীর মেয়েও। কথা বলবো, সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, অবসরপ্রাপ্ত জওয়ান, তার যে সম্মান থাকার কথা, না অন্ততপক্ষে সিসি ক্যামেরার ফুটেজে আমরা তা দেখতে পেলাম না, কিন্তু তার স্ত্রীকে তার মেয়েকে মারধর করা হচ্ছে কিসের বেসিসে? তারা বাংলায় কথা বলেন বলে? হ্যাঁ দেখো, এই যে অবসরপ্রাপ্ত যে বিএসএফ জওয়ান, তিনি কিন্তু অবসর নেওয়ার পর তিনি সোদপুরে চলে এসেছেন এবং সোদপুরে একটি আবাসনে তিনি থাকেন। কিন্তু তার যে স্ত্রী এবং তার মেয়ে, তার স্ত্রী সেখানকার স্কুলের শিক্ষিকা এবং মেয়ে ডাক্তারি ছাত্রী, এবং সেই জন্যই তাদের সেখানে থাকতে হয় এবং তাদের যে বাড়ি, সেই বাড়িতে তারা থাকেন। এবং সেই যে বাড়ির জমি, সেই জমি কিন্তু মনজিৎ সিং নামে একজন সেখানকার ব্যবসায়ী, তার নজর সেখানে পড়ে এবং সেই জমি দখল করার জন্য কিন্তু বিভিন্ন সময় চাপ দিতে থাকে। যখন তারা তাদের রাজি না হয়, তখন কিন্তু স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে, সেখানকার নেহরু কলোনি পুলিশ স্টেশন, সেই পুলিশের মাধ্যমে কিন্তু তাদেরকে সেখান থেকে হেনস্থা করা হয়। তাদেরকে মারতে মারতে বাড়ি থেকে নিয়ে যায় থানাতে, এবং থানাতে নিয়ে গিয়েও কিন্তু বেধড়ক মারধর করা হয়। এবং তোমাকে জানিয়ে শুধু মারধর নয়, এই যে স্ত্রী রয়েছে, যে জওয়ানের স্ত্রী, তাকে কিন্তু পেরেক খাইয়ে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন। পাশাপাশি তার মেয়ে যখন তার মাকে ছাড়াতে থানায় যায়, তখন তার মেয়েকেও কিন্তু থানার মধ্যে আটকে রেখে যৌনাঙ্গে নৃশংসভাবে মারধর করা হয়। এবং তারপরে কিন্তু সেই যে মা এবং মেয়ে, তাদেরকে কিন্তু সেখান থেকে মারধর করার পরে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখন তারা এতটাই আতঙ্কে রয়েছেন, তারা বাড়িতে থাকতে পারছেন না পুলিশি হয়রানির জন্য, কারণ তারা বাঙালি, তারা বাংলায় কথা বলেন বলে। এবং এমনটাই অভিযোগ করছেন যিনি অবসরপ্রাপ্ত জওয়ান রয়েছে, এবং গোটা প্রশাসনের কাছে কিন্তু দ্বারস্থ হয়ে সুবিচারের কিন্তু আশা রাখছেন জওয়ান, এমনটাই কিন্তু জানিয়েছেন। বেশ, আমার স্ত্রীকে মারধর করা হলো, আমার সম্পত্তির উপরে প্রচুর প্রভাব। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে, জানি না এত পাওয়ার কে দিল যে পুলিশকে একটা মহিলার উপরে এত অত্যাচার করা। এটা মারধর তো বলানো যাবে না, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে
লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। বাঙালি জাত্যাভিমানের শান, আজও সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ। সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূলের। বাংলার অপমান মানছি না লিখে পোস্টার, মকরদ্বারের সামনে দাঁড়িয়ে গান স্লোগান। আজও সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ। বাংলার অপমান মানছি না, মানব না। ভাষা আন্দোলনে নাগরিক কনভেনশন। বাংলার মান বাঙালির সম্মান স্লোগানে কনভেনশন। পুজোর পর বনগাঁয় নাগরিক কনভেনশন। কি থাকছে কর্মসূচিতে নাগরিক কনভেনশনে জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, ভাষা আন্দোলন নিয়ে ইতিমধ্যে রাস্তাতে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং কেন ভাষা আন্দোলন তারা করছে সেই সংক্রান্ত ব্যাখ্যাও একাধিক জায়গা থেকে তারা দিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বাংলা ভাষার ইস্যুকে এবং বাঙালি অস্মিতাকে সামনে রেখে যে তারা এগোবে সেটা পরিষ্কার। বনগাঁর মতো জায়গাকে বাছাই করা দুটো কারণে গুরুত্বপূর্ণ। এক, মতুয়াগড়, দ্বিতীয়ত হচ্ছে সীমান্তবর্তী জায়গা। সিএ এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে কেন তারা এনআরসি প্রসঙ্গের কথা তুলছে, কোথায় তারা সন্দেহ করছে সেই বক্তব্য তারা রেখেছে। পরিষ্কার যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে মতুয়াগড়েরও একাধিক ব্যক্তি রয়েছেন যাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে, যাদেরকে রাজ্যের তরফ থেকে বা পরিযায়ী শ্রমিক বোর্ড যেটা রয়েছে তাদের তরফ থেকে তাদেরকে ছাড়িয়েও নিয়ে আসা হয়েছে। এই পরিস্থিতিতে কেন এই আন্দোলন করার দরকার সেটাই নাগরিক কনভেনশনের মাধ্যমে সেখানকার মানুষদের সঙ্গে তারা সামনে তুলে ধরতে চায়। তাই পুজোর পরেই নাগরিক কনভেনশনে ডাক দেওয়া হয়েছে। বেশ, বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র, বাংলায় যারা আমরা কথা বলছি যারা ভারতীয় তাদের বাংলাদেশি বলে কুৎসিত ন্যারেটিভ তৈরি করা বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। কখনো এনআরসি, কখনো বলছে এসআইআর। তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাঁতে করতে চলেছেন, তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। পুজোর পর একটি বড় নাগরিক সভা যেখানে সর্বস্তরের নাগরিকরা, মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন, সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবেন। ভোট চুরির অভিযোগে আজও বিক্ষোভ। সংসদের সামনে আজও বিক্ষোভ বিরোধীদের। জাতীয় নির্বাচন কমিশনারদের ছবি ছাপিয়ে ফ্লেক্স, মকরদ্বারের সামনে ফ্লেক্স হাতে বিক্ষোভ বিরোধীদের। বিক্ষোভে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদরা। एफिडेविट जो ये मांग रहे हैं ये तो बिल्कुल फिजूल की बात है। जैसे ही एफिडेविट आएगा वो बोलेंगे कि 45 दिनों के बाद दिया है तो ये उसको रद्द कर देंगे। ये सब बकवास है। सच्चाई का जवाब दें। 100 लोग जीरो एड्रेस पे क्यों हैं? ये सब चीजें जितने भी सवाल उठाए हैं राहुल जी ने उनका जवाब दें। जवाब दे नहीं पा रहे हैं इसलिए पहले तो नेहरू जी की बात करेंगे, इंदिरा जी की बात करेंगे, एफिडेविट की बात करेंगे, शपथ की बात करेंगे। जो मुद्दे उठाए उनका जवाब दें ना। जवाब दें कि ये जो वोट चोरी का पूरा मुद्दा है इसके बारे में बात करें, समझाएं जनता को। নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির একটা এজেন্সিতে পরিণত হয়েছে। এই যে ইলেকশন কমিশন চোর হে বা ভোট থিফ ইলেকশন কমিশন, বিভিন্ন ভাষায় পোস্টার ছিল। এসআইআর আসলে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। নির্বাচন কমিশন নির্বাক, নির্বাচন কমিশন নিশ্চুপ, নির্বাচন কমিশনের কাছে কোনো জবাব নেই। একদিকে জেনুইন নাম কেটে দিতে চাইছেন আর অন্যদিকে ব্যাকডোরে এনআরসি করতে চাইছেন। কোনো অবস্থায় যে বাংলার মাটিতে একজনের নাম যদি কেটে দেওয়া হয় বাংলার মানুষ কোনো অবস্থায় তা মেনে নেবে না। 2021-এর নির্বাচন, 2024-এর নির্বাচন, তখন একবারও তৃণমূল কংগ্রেসের কথা বলে। যখন ওখানে এসআইআর শুরু হয়েছে বিহারে, তখন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে নির্বাচন কমিশন চোর। মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন তো 28 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল, তখন একবারও বলেননি নির্বাচন কমিশন চোর। আজকেই বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই। সমস্ত বাংলাদেশিকে, সমস্ত মৃত ভোটারকে সবার নাম ভোটার লিস্টের মধ্যে রাখতে হবে। এটা চলতে পারে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে এক কাট্টা বিরোধী শিবির। শীতের অধিবেশন হবে গরম, পেশ হবে ইমপিচমেন্টের প্রস্তাব। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে
মুখ্য নির্বাচন কমিশনারের রাজনৈতিক বক্তব্য, তা নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। রাজধানীতে সাংবাদিক বৈঠক, টিম ইন্ডিয়া এক কাট্টা। কলকাতায় চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে। এফিডেভিট দিয়ে কেন? তাই তো ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু সুর চড়ানো নয়, এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। একবার মোশন যদি মুভ হয় কোনো সেশনে, তাহলে সেই সেশনেই তার ফলাফল এসে যায়। যখন সংসদ চলছে সেই চলাকালীন স্পিকার তার তারিখ ঠিক করেন এবং এই ভোটাভুটির ব্যবস্থা করে থাকেন। ভারতে সংবিধান কার্যকর হয় 1950-এ, নির্বাচন কমিশনও তৈরি হয় 1950-এ। টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন নির্বাচনী প্রক্রিয়া একাধিক সংস্কারের উদ্যোগ নেন, যা অনেক রাজনৈতিক দলেরই হজম হয়নি। তবে তাকে সরানোর চেষ্টা সংসদে হয়নি। নিউজ 18 বাংলা। উপরাষ্ট্রপতি পদে আইএনডিআই এর প্রার্থী ঘোষণা। আইএনডিআই এর প্রার্থী ভি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ভি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি সুদর্শন রেড্ডি, ভারতের প্রথম লোকায়ুক্ত ভি সুদর্শন রেড্ডি। This vice presidential contest, it is not just a battle, it is an ideological battle, and all the opposition party agreed on this. That's why we are contesting unitedly. The opposition parties have nominated Sri B. Sudarshan Reddy Garu as their joint candidate, since he reflects fully and values that saved our country's freedom movement, and therefore our collective and determined resolve to fight this election. সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠক। সাংগঠনিক জেলা বারাসাত তমলুক নিয়ে বৈঠক। বারাসাত লোকসভা আসনে জয়ী তৃণমূল। বারাসাতের পুরো ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ। এই বৈঠকের মূল বিষয় কি আলোচনা জানবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, বারাসাত সাংগঠনিক জেলার মধ্যে একাধিক নেতা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের মুখ হিসাবে পরিচিত। বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া গিয়েছে সাংগঠনিক জেলার মধ্যে থাকে একাধিক নেতা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন সময় প্রকাশ্যে চলে আসে এবং তা নিয়ে বিস্তর সমস্যার মধ্যেও পড়তে হয়। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের শাসক দলের অন্দরের যেটা খবর, তারা চাইছে না কোনো ধরনের কোনো দূরত্ব বজায় থাকুক। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারাসাত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকের ক্ষেত্রে যেমন কর্মসূচি স্থির করে দেওয়া হচ্ছে, ঠিক পাশাপাশি ভাবে সংগঠন কিভাবে কাজ করবে তাও নির্দিষ্ট করে দেওয়া। তবে মূলত কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে নিয়ে আরো বেশি করে প্রচারে যাওয়া এবং রাজ্যের কত টাকা কেন্দ্র বকেয়া রেখেছে এবং রাজ্য কাজ করছে সেই বিষয় যাতে মানুষের কাছে নেতারা তুলে ধরেন সেই সংক্রান্ত বার্তাও এই বৈঠকে দেওয়া হয়েছে। ওকে।